সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব ৫। হোটেলের নরম তুলতুলে বিছানায় বেডে হেলান দিয়ে বসে আছে সানা। তার চোখে মুখে খুশির ঝলক থাকবেই না কেন। তার রুদ্র ভাই তার কাছে থাকলে দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায়। সানার সম্পর্কে রুদ্রর খালাতো বোন। যখন সানা খুব ছোট একটা বাচ্চা ছিল তখন থেকেই রুদ্রর জন্য পাগল সে। রুদ্র নিজেও সানাকে চোখে হারাতো। সানার এত বড় দুনিয়ায় আপন বলতে রুদ্র, খালা খালু আর ছোট ভাই সাফওয়ান আছে। তার বাবা মা বেঁচে আছে, তবে তাদের সাথে কথা হয় না কবে থেকে। সে খোঁজ সানা নিজেও জানে না। সানা যখন সবেমাত্র ক্লাস 6-এ ভর্তি হয়েছে, অতিরিক্ত চঞ্চল হাসি খুশি পুতুলের মতো লম্বা চুলের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। যে কেউ একবার তাকালেই দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে বাধ্য। একদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফিরে সানা। বাড়িটা কেমন নীরব নিশ্চুপ হয়ে আছে, কেমন থমথমে একটা পরিবেশ। বাড়ির উঠানে ছোট্ট ভাইটা নীরবে কাঁদছে। বয়স মাত্র 6 বছর। সে দৌড়ে গিয়ে জাপটে ধরে ভাইকে। ছোট গুলুমুলু দেখতে ছেলেটার গালে 5 আঙ্গুলের দাগ দেখে চোখ ভরে এলো সানার। এই ভাইটা তার কলিজা। সারাক্ষণ ঝগড়া করলেও ভালোবাসার অভাব নেই। হঠাৎ রুম থেকে ভেসে আসলো কাঁচ ভাঙ্গার আওয়াজ। সানা ভাইকে কোলে নিয়েই দৌড়ে গেল সেখানে। বাবা দাঁড়িয়ে আছে বেল্ট হাতে নিয়ে, তা নিয়ে সমানে মেরে চলেছে মাকে। মা নিস্তব্ধ হয়ে পড়ে আছে ফ্লোরে। বাবা মাকে খারাপ ভাষায় গালিগালাজ করছে। এসব দেখে অবাক হলো সানা। যেই মেয়েটা বাবা মাকে কখনো ঝগড়া করতে দেখেনি, হঠাৎ এমন ভয়াবহ দৃশ্যে অন্তর কেঁপে উঠল তার। বাবা বিরক্ত চোখে তাকায় সানার দিকে। সানা কখনো বাবার রাজকন্যা ছিল না। বাবা কখনো তার সাথে ধমক ছাড়া কথাই বলেনি। তবুও সানা খুব ভালোবাসতো তার বাবাকে। তার মনে হতো এই ধমকের মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। তবে তার সব ভাবনা এক নিমিষেই হারিয়ে গেল সেদিন, যখন মা বাবাকে ডিভোর্স দিল। বাবার পাশে ছিল সুন্দর একজন মহিলা। তখন না বুঝলেও সানা এখন বোঝে, এই মহিলার জন্যই তার বাবা তাদের ছেড়ে চলে গেছে। এরপর আজ এতগুলো বছর হলো সে বাবাকে আর দেখেনি, একটা খোঁজও জানে না। বাবা চলে যাওয়ার 1 মাসের মাথায় খালামণি মায়ের আবার বিয়ে হয়, তাও আবার কলেজ লাইফের পুরনো প্রেমিকের সাথে। তবে কি মায়েরও পরকীয়া চলছিল কি জানি, কে জানে না। তারপর প্রথম মা খোঁজ নিলেও এরপর মা বদলে গেল। বছরে একবার খোঁজ নিতেও ভুলে গেল। সে শুনেছে মায়েরও নাকি আরও 2টা যমজ বাবু হয়েছে, তবে তাদের দেখিনি। সানা দেখবে কিভাবে, মা তো সেই রাস্তা রাখেনি। খালামণি খালুর রুদ্র ভাই খুব ভালোবাসে, আদরে রেখেছে 2 ভাই বোনকে। তবে নীরব একাকী রাতে 2 ভাই বোন একজন আরেকজনের গলা জড়িয়ে নীরবে কাঁদত। সেই কান্না কেউ দেখল না, বুঝল না, চাপা পড়ে রইল 4 দেয়ালের ভিতরে। তার ছোট্ট ভাইটা যখন বাবাই আম্মা বলে কাঁদত, বারবার জানতে চাইতো আম্মু আসছে না কেন আপি, আম্মু চলে গেছে আর আসবে না তাই না। এভাবে বছর গড়ালো। সানা হলো শক্ত পাথর। তাকে আঘাত কেউ না করলেও
একাকিত্ব কুড়ে কুড়ে খেত। ভাইটাও বড় হলো, প্রশ্ন করতে ভুলে গেল, বড় বোনকে আগলে রাখতে শিখলো। কোলের উপর রুদ্রর মাথাটা নড়াচড়া করতেই ধ্যান ভেঙে সানার পুরনো স্মৃতিতে হারিয়েছিল সে। আলতো হাতে হাত বুলিয়ে দেয় রুদ্রর নরম সিল্কি চুলে। যখন রুদ্রের মাথা ব্যথা করে, ভালো লাগে না কিছু, হুট করেই সানার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া তার 1.5 বছরে অভ্যাসে পরিণত হয়েছে। রুদ্র চোখ মেলে তাকায়, ছানা তখন জানালার বাইরে তাকিয়ে। রুদ্র ভাবে, নিয়তি এ কেমন খেলা খেললো বলো তো ছানা? খুব কি ক্ষতি হতো ওদ্রিকে ভালো না বেশে? তোকে ভালোবাসলে তুই কতটা যত্নে আগলে রাখিস আমায়। আদ্রি কেন তা করলো না বলতো? আমি কতটা চেয়েছিলাম ওকে। মেয়েটা বুঝলই না আমার ভালোবাসাটাকে, শুধু আব্রাহাম আব্রাহাম করে শেষে প্রাণটাই দিল। কেন করলো মেয়েটা এমন? আমি কি ওকে কম ভালোবেসেছি? না তো, ওকে ভালোবেসে পাগল হয়েছি। মাঝে মাঝে নিজের ভালো থাকার জন্য স্বার্থপর হতে হয়, তাই আমিও হয়েছিলাম। ওর জন্য আমি 1000 বার স্বার্থপর হতেও রাজি আছি। রুদ্রকে উঠতে দেখে ছানা মুচকি হাসে। উঠে গেছো রুদ্র ভাই, চলো ফ্রেশ হবে, তারপর ব্রেকফাস্ট করতে হবে তো। আর শোনো, আমার কিন্তু ঘুরতে যাব, দেখবে অনেক ভালো লাগবে। সানার কথা রুদ্র ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, গম্ভীর মুখে তাকালো সানার দিকে। তোকে একটা জায়গায় নিয়ে যাব। সানা উৎসুক চোখে তাকালো, বলল কোথায় যাব? কৃষ্ণচূড়া গ্রামে। রুদ্রর কথায় চমকে তাকায় সানা। অজানা এক ভয়ে তার হৃদয় কাঁপছে। তার মনে হচ্ছে কিছু তো একটা হবে, খুব ভয়াবহ কিছু একটা ঘটবে। ঝড় বয়ে যাবে, সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু। খাবারের টেবিলে মিটিমিটি হাসছে সবাই। হাসবেই না কেন? সামনে যে রোমান্টিক সিন চলছে, তাতে তো মিটিমিটি হাসবেই। ওদ্রিয়ার ফারহানের এতক্ষণে কাণ্ড সবাই খেয়াল করলেও ওদ্রির কথাটা ঠিক তেমন একটা শুনতে পাইনি। আমি এখনো আব্রাহাম স্যারের চোখের দিকেই তাকিয়ে আছি। পলকটাও যেন পড়ছে না। তিনিও কেমন করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে পুরো দুনিয়া থমকে গেছে। এমন সময় কারো খুক খুক করা কাশির আওয়াজে হুঁশ ফিরে দুজনের। আমি ওনার থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখি নীল, নিতু, অর্ণব আর আরহা আমার দিকে তাকিয়ে মিটমিটি হাসছে। ওদের এমন হাসির মানেটা বুঝলাম না ঠিক। তখনই নীল আমার দিকে এক পলক তাকিয়ে অর্ণবকে বলল, অর্ণব গন্ধটা পাচ্ছিস? অর্ণব বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কিসের গন্ধ ভাই? তুই কি বায়ু দূষণ করেছিস নাকি? ছি। নীল ঠাস করে একটা চড় লাগালো অর্ণবের কাঁধে, তারপর বলল, আবাল, এই জন্যই তো তোর প্রেমের ট্রেনটা এগোতে এগোতে এগোচ্ছে না। আশেপাশে তাকা, দেখ কেমন প্রেম প্রেম গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো চোখে চোখেই বাসর সেরে ফেলেছে। অর্ণব এবার তাল মিলিয়ে বলল, আমি বেচারা সিঙ্গেল মানুষ, আমার কষ্টটা এরা বুঝবেই না। এদের এত পীড়িত দেখা আমার পরাণটা ঠাস ঠাস কইরা ফাটতেছে। এত কষ্ট কই রাখি। ওর কথা শুনে আমার শরমে রাগে দুঃখে ব্যথিত হয়ে কলা গাছে ঝুলে পড়তে ইচ্ছে করছে। এমন বন্ধু যেন শত্রুরও না হয়। রাগের বশে হাতের কাছে থাকা পানির গ্লাসটার পানি ছুঁড়ে মারলাম নীলের মুখে। সাথে সাথে নীল চেঁচিয়ে বলে উঠল, কি করলি এটা বাল? আর ইউ ম্যাড?
আমি পাগল তোদের দুলাভাইয়ের জন্য, আর তুই তোর এতই কষ্ট সেসব অবন্তিকার ঝুলিয়ে রেখে আসলেই তো পারিস। তো অবন্তিকাকে বলবো যে ক্লাস 9-এ থাকতে একটা মেয়েকে লাভ লেটার দিয়েছিলি? অর্ণব ঠাস করে তাকালো। এই কথা তো সে কাউকে বলেনি। এই মেয়ে জানলো কিভাবে? হায় হায়, সারে সর্বনাশ হয়ে গেল। এখন তো জীবন হবে ব্ল্যাকমেলাময়। অর্ণবের এমন চাহনিতে আমি ভ্রু নাচিয়ে হেসে বললাম, ভুলে যাস না আমি অদ্রি। আমার কাছে বাস সব সময় রেডি থাকে, তাই সাবধান। অর্ণব এবার বলল, তুইও তো রিফাতকে লেটার দিয়েছিলি, সেটা কি আমি কাউকে বলেছি? তাহলে তুই কেন বলবি? ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম আব্রাহাম স্যারের দিকে। তিনি চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিললাম। এই লোকটা এভাবে খেয়ে ফেলা লোকে তাকিয়ে আছে কেন? তারপর অর্ণবের দিকে তাকিয়ে বললাম, ওটা তো লেটার ছিল, তোরাই তো দিয়েছিলি। আমার কথা শুনে আব্রাহাম স্যার ঠাস করে পানির গ্লাসটা টেবিলে রাখলেন। সেই শব্দে আমার রুহু কেঁপে উঠল। উনি এমন করছেন কেন? নীল এবার বলে উঠল, ডিয়ার হোক বা ফেয়ার দিয়ে তো ছিলি, আর ওটাতে কি যেন লিখেছিলি? নিতু এবার দাঁত কেলিয়ে বলল, আমি তোমার সাথে চাঁদি গিয়ে ঘর বাঁধতে চাই, রাফু বেপি। লাস্টের কথাটা কিছুটা টান দিয়ে বলল নিতু। সেই কথাতে দেখি আব্রাহাম স্যার আগে হাত মুঠো করে ফেলেছেন। মনে মনে বললাম, ওদ্রি তুই শেষ, ফিনিশ, খাতাম। তখনই আবার অর্ণব বলল, আর লিখেছিলি রিভু তুমি অনেক হ্যান্ড। আর কিছু বলার আগেই আমি ঠাস করে এক গ্লাস পানি ছুঁড়ে মারলাম ওর মুখে। অর্ণব চেঁচিয়ে উঠে বলল, এটা কি করলি? এখন অবন্তিকার সাথে ঘুরতে যেতাম বাল। আমি এবার ওর দিকে তেড়ে গিয়ে বললাম, তুই না সিঙ্গেলদের কষ্টে বুক ফেটে প্যান্ট ফেটে মরে যাচ্ছিস, তাহলে এখন ডেটে যাচ্ছিস কেন? তখন একটা গম্ভীর স্বরে আমি শিউরে উঠি, ফারহান, এটা কোনো মাছের বাজার না, তাই বাদরের মতো চেঁচামেচি করা বন্ধ কর সবাই। তারপর উনি উঠে চলে যেতে যেতে বললেন, মিস আদ্রিয়ানা ছাদে আসো। উনি চলে যেতে আমি ভয়ে আটকে উঠলাম। আল্লাহ জানে আমার কপালে কি শনি রবি নাচছে, আর আমার বন্ধু নামক শত্রুগুলো একসাথে পাতিহাঁসের মতো খ্যাক খ্যাক করে হেসে উঠল। তাতে আমি কটমট করে তাকিয়ে ওনার পেছনে ছুটলাম। একটা বড় 4 তলা বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব। গায়ে নেভি ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট, শ্যামবর্ণ মুখে চাপ দাড়ি গজিয়েছে। অবন্তিকা একদিন কথার ছলে বলেছিল তার ক্লিন শেভ পছন্দ না। তারপর থেকে অর্ণব আর কখনো ক্লিন শেভ করেনি। এই চাপ দাড়িতে যখন অবন্তিকা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, অর্ণব ভাবে এমন অসম্ভব রূপবর্তী মেয়েটা কিভাবে তার প্রেমে পড়লো। ভাবনার মাঝেই কেচি গেট খুলে বের হয়ে এলো অবন্তিকা। তাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল অর্ণবের। মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে আছে সে। পুরো ব্ল্যাক একটা গ্রাউন্ড পরেছে অবন্তিকা, ফর্সা গায়ে তা যেন মানিয়েছে ভীষণ। অর্ণবের মনে হলো এমন সর্বনাশিনী রূপ সে আর কখনো দেখেনি। গলা ঝেড়ে কাশল অর্ণব। তার ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে, স্নায়ু কোষে অনুভূতির ঝড় বইছে। ইচ্ছে করছে পাখিটাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে। সে চায় না তার হৃদয় স্পর্শে এমন প্রাণঘাতী রূপে আর কেউ মুগ্ধ চোখে তাকাক। নিতু যেমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায়, এমন বড় বোরখা নামক জিনিসটা
পরে ঘুরে বেড়ায়। তারও ইচ্ছে করছে অবন্তিকাকে ওইটা পড়াতে। সবার চোখের আড়ালে নিজের বুকের ভেতর লুকিয়ে রাখতে বড্ড ইচ্ছে করছে তার। উফ, এত জ্বালা কি পরাণে সহে। অর্ণবের ভাবনার মাঝেই কয়েকবার অর্ণবকে ডাকলো অবন্তিকা। তাতেও কোনো সাড়া শব্দ না পেয়ে কাঁধে ধাক্কা দিল সে। অর্ণবের হুঁশ ফিরল তাতে। চোখ রাঙিয়ে বলল, এত সেজেছ কেন? আর এটা পড়েছ কেন? অবন্তিকা ভরকে গিয়ে অসহায় কণ্ঠে বলল, কি বলছেন এসব? এই জামায় কি খারাপ লাগছে? কোথায় সেজেছি আমি? একটু তো লিপ গ্লস দিয়েছি শুধু। অর্ণবের নজর পড়ল এবার ঠোঁটের দিকে। লিপ গ্লস দেওয়ার কারণে ঠোঁট দুটোকে বৃষ্টি ভেজা পদ্ম ফুলের মতো লাগছে তার কাছে। সে শুকনো ঢোক গিলে দৃষ্টি সরালো। তার মনে হচ্ছে এই মেঘলা দিনেও তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর কোনো কথা না বলে অর্ণব বাইকে উঠে বলল, না, সুন্দর লাগছে বেশি, আসো। অবন্তিকা গিয়ে বসলো অর্ণবের পেছনে। তার কেমন কেমন লজ্জা লাগছে। কখনো তা ভাই ছাড়া আর কারো বাইকে ওঠেনি, তাই কিভাবে বসতে হবে বুঝতে পারছে না। বুকের ভেতর কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। অবন্তিকার মনে হচ্ছে আর একটু কাছে বসলে অর্ণব সেই আওয়াজ শুনতে পাবে। তাই সে একটু দূরে বসলো। তা দেখে অর্ণব বুক কুঁচকে তাকিয়ে বলল, এভাবে বসলে পড়ে যাব। অবন্তিকা বাইরের পিছন ধরে বলল, ধরে বসেছি, পড়ব না। অর্ণব হাই স্পিডে বাইক চালাতেই অবন্তিকা ঠাস করে গিয়ে পড়ল অর্ণবের পিঠের উপর। তাতে অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। অবন্তিকা পিঠ থেকে মাথা তুলে বলল, এমন করছেন কেন? কথা না শুনলে এমনটাই করতে হয়। দূরত্ব পছন্দ না আমার। অর্ণব কথার ছলে বুঝিয়ে দিল তার মনের অভিলাষ। তা বুঝে লাজুক হাসল অবন্তিকা। হাত বাড়িয়ে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে দু হাতে খামচে ধরল অর্ণবের পেটের ওপর থাকা শার্টের অংশ। তা দেখে ঠোঁট কামড়ে হাসল অর্ণব। বাইকের স্পিড বাড়ল খানিকটা, যেন হাওয়ার বেগে ছুটছে সেটা। প্রেমিকা বাইকে থাকলে যা হয় আর কি। আমি ভয়ে কলিজা হাতে নিয়ে ছাদে প্রবেশ করলাম। ভয়ে রুহু কেঁপে উঠল। মনে হচ্ছে জম এসে দাঁড়িয়েছে সামনে, যে কোনো সময় জান কবজ হয়ে যাবে। ছাদের ভেতরে যেতেই কেউ আমার হাত চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম। মুখে গরম নিঃশ্বাস পড়ছে। বুঝতে পেরে পায়ের পাতায় শিরশির করে উঠল। রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ল অজানা অনুভূতির ঝড়। ফারহান আমার গাল চেপে ধরে বললেন, খুব শখ না চাঁদে ঘর বাঁধার, লাভ লেটার দেয়ার, সেই শখ আজ মিটিয়ে দেব আমি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও ওটা তো ডিয়ার ছিল। আব্রাহাম স্যার বৃদ্ধা আঙুল চেপে ধরলেন আমার ঠোঁটে। রাগী স্বরে বললেন, যা খুশি হোক, তোমার মাথায় শুধু একটাই নাম ঘুরবে, ফারহান আব্রাহাম শেখ। এছাড়া আর কোনো ছেলের ভাবনাও সহ্য করব না আমি। ঠোঁটে জোরে চাপ অনুভব করতেই ব্যথায় কুঁকড়ে উঠলাম আমি। মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হয়ে যাবে। এক হাতে ওনার বুকে ধাক্কা দিতে উনি ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে ঝুঁকলেন আমার দিকে। মুহূর্তেই তীব্র ব্যথা অনুভব করলাম গলায়। আমি চেঁচিয়ে উঠে বললাম, এভাবে রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? উফ, ব্যথা লাগে আমার। উনি এবার আমার কোমর চেপে ধরলেন শক্ত হাতে। কাতর চোখে তাকালাম আমি ওনার দিকে। উনি আমার চোখের দিকে তাকিয়ে তারপর ঠোঁট চেপে ধরলেন গলায় কামড় দেওয়া স্থানে।
ওনার ভেজা ঠোঁটের স্পর্শে শরীর অবশ হয়ে আসছে আমার। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি করছেন এসব? উনি গলায় ঠোঁট রেখেই বললেন, শাস্তি দিচ্ছি। কেন অন্য ছেলের দিকে নজর দিলে খুন করে ফেলবো? আমি সাহস জুগিয়ে বললাম, তাকালে আপনার কি ভালোবাসেন আমায়? উনি এবার গলায় চুমু খেলেন শব্দ করে। তারপর নেশাক্ত কণ্ঠে বললেন, নিজের মনকে জিজ্ঞেস করো অদ্রি। না, আপনি বলুন। ফারহান, হুশ, চুপ থাকো। বেসামাল হচ্ছি আমি জান। ওনার এহেন কথায় লজ্জায় কেঁপে উঠলাম আমি। উনি কোমরের হাতটা এবার একটু নরম করে চুমু খেলেন আমার গালে। আমি সুযোগ বুঝে দিলাম এক ধাক্কা। অসাবধানতাবশত উনি সরে গেলেন কিছুটা। আমি দৌড়ে আসতে নিলেই পেছন থেকে টান অনুভব করলাম। উনি এবার কানের কাছে ফিস ফিস করে বললেন, পালাতে চাইছো? পালাও জান। মনে রেখো, দিন শেষে রাত্রির শেষ প্রহর হলেও এই আব্রাহামের বক্ষবন্ধনীতে আবদ্ধ হতে বাধ্য তুমি। উনি কথাটা বলেই ছেড়ে দিলেন আমার হাত। তবু আমি নড়তে পারছি না, মনে হচ্ছে ফ্লোরে পা দুটো আটকে গেছে। অনুভূতিতে কাঁপছি আমি। ওনার এমন রহস্যময়ী কথার অর্থ বোধগম্য হতেই লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছে করছে খুব, তবে আমি তা পারছি না। অদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা জোরেই হাসলো আব্রাহাম। বুকে হাত রেখে অস্ফুট স্বরে আওড়ালো, সব ভুলে গেলেও তোমার মনটা তো ঠিক আগের মতোই রয়ে গেল শ্যামাঙ্গিনী। সেখানে আজও লেখা আছে শুধু একটাই নাম, আব্রাহাম। লোকে বলে চোখের আড়াল তো মনের আড়াল। আমি তো তোমার স্মৃতি থেকেই হারিয়ে গেলাম, তাও মন থেকে মুছতে পারলে কই? সেই আগের মতোই আছি, তুমি আমি, আমাদের প্রেম। কথা দিচ্ছি খুব জলদি সুস্থ হবে তুমি। সেদিন পুরো পৃথিবী জানবে আবার সে আমার প্রেম, তুমি আমার প্রেম। প্রিয় শ্যামাঙ্গিনী, তুমি আমার প্রণয়িনী। গলা শুকিয়ে কাঠ হচ্ছে আমার। কাঁপা কাঁপা গলায় বললাম, যাই আমি। উনি কিছুটা কাছে এসে দাঁড়ালেন। আমি আবারও বললাম, আব্রাহাম স্যার। উনি কথার মাঝে তর্জনী আঙ্গুলটা রাখলেন আমার ঠোঁটে, কিছুটা ঝুঁকে চোখে চোখ রেখে বললেন, আব্রাহাম, শুধু আব্রাহাম ডাকবে, আগে পরে আর কিছু না। তারপর আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, চলো। আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম তার সাথে। সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে আমার। এত সহজেই কিভাবে পেয়ে যাচ্ছি তাকে? এত শান্তি কেন তার মাঝে? সব কিছু কেমন ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। এ কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো? বেলা বাজে 11টা। এখনো বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে সাকিরা। রাতে যদি অন্যর ঘরে চুরি করে ঢুকে মান ইজ্জত লুট করে নিয়ে আসে, তাহলে এখন পড়ে পড়ে ঘুমানোটাই স্বাভাবিক। সাকিরার এই আরামের ঘুমকে হারাম করতে ঘরে প্রবেশ করলো আরহান। মুখে তার বাঁকা হাসি। সে হাসতে যেন আনন্দ ঝরে ঝরে পড়ছে। খুশি থাকবেই না কেন? কালকে রাতে এত বড় একটা দুষ্টু মিষ্টি গিফট পাওয়ার পর কারো মুখ কি হাসি ছাড়া থাকে? শাকিরার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখে গলায় ছড়িয়ে রয়েছে। গায়ে একটা টি শার্ট আর প্লাজো। এহেন রূপে আরহানের কলিজা কেঁপে উঠল।
গলা শুকিয়ে হলো কাঠ। এমনিতেই কাল রাত থেকে তার বুকের আগুন জ্বলছে, এখন আবার সাকিরার এমন রূপ দেখে তা মাথা নষ্ট হচ্ছে। আরহান মাথা ঝাঁকালো, দুদিকে বিড়বিড়িয়ে বলল, হুশ হুশ, এসব মোহমায়া ছাড়া আর কিছু না কন্ট্রোল। আরহান শেখ কন্ট্রোল। কিছুতেই কোনো লাভ হচ্ছে না দেখে আরহান এগিয়ে গেল, পাশ থেকে ওড়না নিয়ে গলায় জড়িয়ে দিল, তারপর ঠাস করে সাকিরার কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো ছাদের দিকে। সাকিরার ঘুম বরাবরই পাতলা, একটু এদিক ওদিক হলেই ঘুম ভেঙে যায়। এবারও ব্যতিক্রম কিছু হলো না। সাকিরা চোখ পিট পিট করে তাকালো, আরহানের মুখটা এত কাছে দেখেই ভ্রু কুঁচকে উঠল তার। ঘুম ঘুম কণ্ঠে বলল, আরহান ভাই, আবারও ছাদে নিয়ে যাচ্ছেন আমাকে? একটু শান্তিতে ঘুমাতেও দেবেন না আমাকে? উফ, আমি কি আপনার বউ নাকি সারাক্ষণ কোলে নিয়ে ঘুরেন? সাকিরার এমন ঘুম ঘুম মাতাল করা কণ্ঠ শুনে হৃদয়ের আগুন বাড়ল খানিকটা। সে আর একটু বুকের সাথে চেপে ধরল সাকিরাকে, তারপর কানের কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, আমার বুকে আগুন ধরিয়ে এত নিশ্চিন্তে কিভাবে ঘুমোতে পারিস তুই? তোর বাপের মতো মির্জাফরগিরি শুরু করেছিস? সাকিরার চোখের ঘুম পালিয়ে গেল এহেন কথায়। আগামাথা কিছু না বুঝলেও নিজের বাবার নামে এসব শুনে চোখ রাঙিয়ে বলল, এই একদম আমার বাবাকে নিয়ে উল্টো পাল্টা কিছু বলবেন না। আপনার বাবা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? আরহান, ধানের মতো পুরো জমিটাই তো রেখে দিয়েছে সাকিরা মানে। আরহান, তোর বাপের কারণে আমাকে একা ঘুরতে হচ্ছে। তোর বাপ আমাকে বিয়ে করতে দিচ্ছে না, অথচ নিজে ঠিকই বউ নিয়ে ঘুরে বেড়ায়। আরহানের এমন কথায় সাকিরা চোখ কুঁচকে তাকালো, যেন তাকে কেউ তিতা করল্লার জুস খাইয়ে দিয়েছে। তারপর বলল, আপনি কি সব বলছেন? পাগল হয়ে গেছেন আপ? কথা শেষ করার আগেই আরহান ধমকে উঠে বলল, আর একটা কথাও বলবি তো একটা আছাড় দিব। আরহানের এমন কথায় রাগেও নিঃশর্মা হয়ে উঠল সাকিরা। মুখ ঘুরিয়ে ঠাস করে কামড় বসালো আরহানের হাতে। ব্যথায় কাঁকিয়ে উঠল আরহান, চেঁচিয়ে উঠে বলল, স্যার বলছি, রাক্ষসী একটা পেতনি। সাকিরা কাঁধ থেকে মুখ সরিয়ে ভেঙচি কেটে বলল, আমার সাথে লাগতে আসলে এমনটাই হবে। আরহান ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে একটু ঝুঁকলো সাকিরার দিকে, চোখে চোখ রেখে বলল, তুই একটা কামড় দিয়েছিস, সময় আসুক আমি 1000টা কামড় দেব, মাইন্ড ইট। আরহানের কথায় সাকিরা অবুঝ নয়নে তাকালো, তা দেখে আরহান বিড়বিড় করে বলল, গাধি একটা। মাথার ওপর খোলা নীলচে আকাশ, চারিদিকে ঠান্ডা মাতাল হাওয়া, নদীর বুকে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। আশেপাশে অনেকগুলো পদ্মা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে প্রকৃতি। নদীতে নৌকা চালাচ্ছে মাঝি, সেই নৌকাতে পাশাপাশি বসে আছে অর্ণব আর অবন্তিকা। আশেপাশের প্রকৃতির এমন রূপে মুগ্ধ হয়ে চারপাশটা দেখছে অবন্তিকার অর্ণব। সে তো ব্যস্ত হৃদয় স্পর্শের মুগ্ধতায় আচ্ছন্ন চেহারা দেখতে, যা দেখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার হৃদয়। অনুভূতিতে ঝিমঝিম করছে মাথা। অবন্তিকার ঠোঁটে লাগালো লিপ গ্লসটা বড্ড পীড়া দিচ্ছে তাকে। অর্ণব চোখ সরিয়ে পাশে তাকালো,
হাত বাড়িয়ে ছিঁড়ল একটা পদ্ম ফুল, তা গুজে দিল অবন্তিকার কানের পিঠে। তাতে চমকে তাকালো অবন্তিকা। সেই চমকিত দৃশ্যতে দৃষ্টি রেখে অর্ণব নিচু স্বরে বলল, আমার হৃদয়ের পদ্মরানীর রূপের সামনে এই নদীর বুকের পদ্ম যেন রূপ হারিয়ে ফিকে লাগছে। তাই সে নিজেকে বিলিয়ে দিতে চাইল তোমার কানের পিঠে, আমার পদ্মরানীর কাছে। অর্ণবের কথায় রক্তিম হলো অবন্তিকার গাল। কিশোরী কন্যার হৃদয় ছুঁয়ে গেল প্রেমময়ী মাতাল হাওয়া। প্রাপ্তিতে চোখ ভরে উঠল তার। এতগুলো দিনের প্রায় 2 বছরের অপেক্ষার অবসান হচ্ছে যে, এ সুখ সে কোথায় রাখে। 2 বছর যে মানুষটা অবহেলা ছাড়া কিছুই দিল না, তাকালো না একটাবার প্রণয়ী দৃষ্টিতে। সে মানুষটা আজ এত এত ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে তার ঝুলিতে। অশ্রু গড়িয়ে পড়ল অবন্তিকার গালে, ঠোঁটে ছড়ালো লাজুক হাসি। সেই হাসিতে প্রতিবারের মতো আবারও খুন হলো অর্ণব। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অবন্তিকার গাল, মুছে দিল অশ্রুকণা, ফিস ফিস করে বলল, এ চোখে অশ্রু মানায় না প্রিয়তমা। নিজের রুমে রেডি হচ্ছে নিতু। আজ তারা শপিং করতে যাবে, কারণ কালকেই মেহেদি অনুষ্ঠান, পরদিন গায়ে হলুদ, এর একদিন পর বিয়ে। অনেক কেনাকাটা করতে হবে। হঠাৎ চলে আসায় কোনো কিছুই কেনা হয়নি তার। আজকে হঠাৎ স্টাইল করতে ইচ্ছে করছে তার, তাই এক পাশে চুল ছেড়ে দিয়ে অন্য পাশে ওড়না দিল, ঠোঁটে দিল মেরুন রঙের লিপস্টিক। তখনই হাতে ঘড়ি পড়তে পড়তে নীল ঢুকলো নিতুর রুমে। বলল, জলদি করো নিতু, দেরি হচ্ছে। এত সাজার কি আছে, আমি তো বাড়িতেই থাকি সব সময়, বাইরে কাকে সাজ দেখাতে যা। নিতুর উপর চোখ পড়তেই বন্ধ হলো কথা, স্তব্ধ হলো হৃদয়। নীলের মনে হচ্ছে মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। নিতুর দিকে ঠিক মতো তাকাতেই রাগে শক্ত হলো চোয়াল। ছুটে গিয়ে দাঁড়ালো নিতুর সামনে, রাগে ফুঁসে উঠে বলল, এভাবে বাইরে যাবে তুমি? সবাইকে দেখতে ইচ্ছে করছে, তোমার চুল খুব সুন্দর। একটা চুলও যদি অন্য কোনো ছেলের চোখে পড়েছে, সত্যি বলছি, পা ভেঙে হাতে ধরিয়ে দেব, যাতে আর বাইরেই বের হতে না পারো। হিজাব বাঁধো এই মুহূর্তে, আর মুখে মাস্ক পরবে। নীলের এমন হঠাৎ রেগে যাওয়ার ভয়ে আত্মা কেঁপে উঠল নিতুর। মনে মনে নিজেকে গালি দিয়ে বলল, শয়তান, চেপেছিল মাথায়, তাই এমন করেছিলি। ভুলে গিয়েছিলি, নীল দেখলে খুন করবে তোকে, এবার ঠেলা সামলা। নিতু ভয়ে ঢোক গিলে বলল, আমি এক্ষুনি হিজাব করতাম, এমনই এভাবে সেজেছিলাম, এক্ষুনি হিজাব বাঁধছি, প্লিজ রাগ করবেন না, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। নিতুকে এভাবে ভয় পেতে দেখে নীল এগিয়ে এলো আর একটু কাছে, কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার এই রূপ সৌন্দর্য শুধু আমার জন্য, এখানে আর কারো দৃষ্টি আমি মেনে নেব না জান, কখনো না। জলদি রেডি হও, আমি এখানেই আছি। নীলের কথায় নিতু ভ্রু কুঁচকে তাকালো, বিড়বিড় করে বলল, একটু আগে বকে আমার জান নিয়ে নিচ্ছিল, আর এখন মুখে মধু ঝরছে, গিরগিটির বংশধর হুঁ। নীল আবারও তাড়া দিতেই নিতু ফুস করে শ্বাস ছেড়ে হিজাব বাঁধায় মন দিল। গ্রামের আঁকাবাঁকা রাস্তায় ছুটে চলছে একটা কালো রঙের গাড়ি। জানলায় মাথা ঠেস দিয়ে সানার দিকে তাকিয়ে আছে রুদ্র। সানা একের পর এক কথা বলেই চলছে, সে মূলত রুদ্রের
মন ভালো রাখায় ব্যস্ত। সেই ক্ষুদ্র প্রচেষ্টা বুঝতে পেরে মনে কেমন একটা শান্তি অনুভব হলো রুদ্রর। সে মুচকি হেসে বাইরে তাকালো। সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফেরাতেই স্তব্ধ হলো রুদ্র। হাত পা কেঁপে উঠল তার। এ কি দেখলো সে? এটা কি সত্যি? কিন্তু কিভাবে সম্ভব? বদ্রি তো মারা গেছে। তাহলে এই গ্রামে কিভাবে থাকবে সে? সন্দেহ কাটাতেই আবার তাকালো জানালার বাইরে। দেখতে পেল সেই গাড়িতে অন্য একটা মেয়ে বসে আছে। তা দেখে বুকে চিনচিন ব্যথা করলো রুদ্রর। বিড়বিড় করে বলল, যদি তোমাকে পাওয়ার কোনো একটা রাস্তা থাকতো, বিশ্বাস করো শুভ্রবতী, তোমাকে পেয়ে দুনিয়া ধ্বংস করতেও দুবার ভাবতাম না আমি। পাশ থেকে সানার কথায় ধ্যান ভাঙে তার। সানা মিষ্টি হেসে বলল, রুদ্র ভাই মনে আছে, আমি একবার গাছে উঠেছিলাম, তারপর নামতে পারছিলাম না দেখে তুমি আমাকে 1 ঘন্টা গাছের মধ্যেই বসিয়ে রেখেছিলে। কি খারাপ তুমি রুদ্র ভাই। আমার ইচ্ছা করছিল তোমার কান টেনে দিতে, মাথার চুল ছিঁড়ে দিতে। সানার কথায় ফিক করে হেসে উঠল রুদ্র। তার চোখে ভাসে সেদিনের সানার কান্না মাখা বাচ্চা বাচ্চা কিউট মুখটা। সেদিন কিভাবে ভ্যাবা করে কাঁদছিল মেয়েটা, বারবার করে বলছিল, রুদ্র ভাই তুমি তো বলেছ বড় হলে আমাকে বিয়ে করবে। এখন যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, তোমার কিন্তু পঙ্গু বউকেই বিয়ে করতে হবে। প্লিজ নামিয়ে দাও। রুদ্র হাসতে হাসতে সিটির উপর পা ভাঁজ করে শুয়ে পড়ল সানার কোলে। মুখ ফুটে বলল, বুড়ি তুই দিন দিন কেমন বড় হয়ে যাচ্ছিস। আমি কিন্তু তোকে বিয়ে টিয়ে দেব না। তুই সারা জীবন আমার কাছেই থাকবি, আমার ডাক্তার হয়ে থাকবি। সানা বিড়বিড় করে বলল, নিজের বউ বানিয়ে রেখে দিলেই তো পারো। রুদ্র সে কথাগুলো শুনল কিনা বোঝা গেল না। সানা হাত বুলিয়ে দিল রুদ্রর চুলে হাত বুলিয়ে খুলল কথার ঝুলি। রুদ্র মাঝে মাঝে তাল মিলালো কিছুটা, আর আফসোস করলো কেন সে ভালোবাসতে পারছে না সানাকে, কেন ভুলতে পারছে না অদ্রিকে। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে পড়ছিলাম আমি, ফলে সামনের ছিটে মাথায় বাড়ি খেয়ে ব্যথায় কুঁকড়ে উঠে বললাম, অর্ণবের বাচ্চা, এই রাত বিরাতে গাড়িতে বাড়ি খাইয়ে মারতে চাস আমায়? অবন্তিকার দিকে তাকিয়ে না থেকে গাড়ি চালা ঠিক মতো। আমার কথা শুনে রাগে চোখে তাকালো অর্ণব। পানির বোতলটা ছুঁড়ে মারলো আমার দিকে। তা এসে লাগলো নিতুর কাঁধে। সাথে সাথে চেঁচিয়ে উঠল নিতু, নীল, আমার বউটাকে কেন মারছিস তুই অর্ণব? পিচ্ছি একটা বউ আমায় এভাবে মারলে তো আরো শুকিয়ে যাবে, তাকে আরো পিচ্ছি লাগবে। তবে আমার জল্লাদ বাপ আমাকে পিচ্ছি বিয়ে করেছি বলে বকবে, বাড়ি থেকেও বের করে দেওয়ার চান্স আছে। পাশ থেকে আরহান তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস, তোর এই বাপের জন্য আমাকে সিঙ্গেল মরতে হবে মনে হচ্ছে। জীবনটা তেজপাতার মতো নিরামিষ লাগে। আমার বাবুই পাখির মতো বাচ্চা বউটাকে তোর বাপ আটকে রেখেছে। একে তো মানবাধিকার লঙ্ঘন করা বলে। তোর বাপের নামে কেস করা উচিত। তুই কি মেয়েটাকে দিলে কি আমি খেয়ে ফেলবো? সামনে থেকে ফারহান হালকা হেসে বলল, খেয়েই তো ফেলবি। ওর হাসির সাথে তাল মিলিয়ে হাসলো সব ছেলেগুলো। ওদের বেফাঁস কথায় কেসে উঠলাম আমি। নিতু মিটি মিটি হাসছে, অবন্তিকা লজ্জায়
মুখ লুকায় জানালার বাইরে। আর সাকিরা আরহানের বোকা পাখি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। সে মূলত কিছুই বুঝতে পারছে না, তাই ফুস করে একটা হতাশার নিঃশ্বাস ফেলল সে। মনে মনে বলল, আমি সত্যিই গাধী। কিছুক্ষণের মাঝেই শপিং মলে পৌঁছে গেল তারা। একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে সাকিরা, তার কোনোটাই পছন্দ হচ্ছে না। শপিং করতে আসলে মেয়েদের ধৈর্য বেড়ে যায় হাজার গুণ, তাই এত এত জামা দেখেও বিরক্তির এক ফোঁটাও দেখা যায় না মেয়েদের মধ্যে। সাকিরার ঠিক পাশেই বিরক্তি হয়ে দাঁড়িয়ে আছে আরহান। সে নিজের শপিং কমপ্লিট করে এখানে দাঁড়িয়ে আছে, আর এই গাধীটা এখানে বিয়ের ড্রেপটাই সিলেক্ট করতে পারলো না। এই মেয়েকে বিয়ে করে তার জীবনে যে কতটা সাফার করতে হবে তা সে এই 2 ঘন্টায় বুঝে গেছে। এবার অতিষ্ঠ হয়ে এগিয়ে গেল নিজে। বেছে বেছে নেভি ব্লু কালারের একটা লেহেঙ্গা নিল, কাঁচা হলুদ রঙের একটা শাড়ি আর মেহেন্দির জন্য মেরুন কালারের একটা লং গাউন নিয়ে রাখলো সাকিরার সামনে। তা দেখে ভ্রু কুঁচকে তাকায় সাকিরা। ড্রেসগুলো দেখেই সে অবাক হয়, এত সুন্দর ড্রেসগুলো তার চোখে পড়লো না। আরহান ড্রেসগুলোর পেমেন্ট করে সাকিরার হাত ধরে উঠে দাঁড়ালো। সাকিরা চেঁচিয়ে উঠে বলে, আরহান ভাই, আমি তো কিছুই কিনলাম না, কোথায় নিয়ে যাচ্ছ? আরহান বাঁকা চোখে তাকিয়ে বলল, তোকে একটা ড্রেসও কিনে দেব না। এই যে দেখছিস আমার হাতে, এগুলো আমার বউয়ের জন্য কিনেছি, এখন সেগুলোই পরবি তুই। তারপর একদম গুছিয়ে রেখে দিবি, নষ্ট যেন না হয়, খবরদার। সাকিরা রাগলো না, বরং ঠোঁট এলিয়ে হাসলো। সে জানে আরহান ভাই এই ড্রেসগুলো তার জন্যই কিনেছে, এখন তাকে জানানোর জন্য বলছে। সাকিরা, আমার জন্য কিনছেন বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপি বানাতে হবে কেন আজব? আরহান হাত বাড়িয়ে গাল টেনে ধরলো সাকিরার, বলল, ঠেকা পড়েনি আমার যে তোর জন্য কিনবো, এগুলো আমার বউয়ের জন্য। সাকিরা মুখ ভেঙচি গাল ছাড়িয়ে নিল নিজের, তারপর হাত জড়িয়ে ধরলো আরহানের। মিষ্টি হেসে বায়না করে বলল, চলেন না ওই দোকানটায় যাই, কয়েকটা কানের দুল কিনবো, চলেন চলেন। আরহান ভুকুচকে বলল, 2 সপ্তাহ ধরে কি হয়েছে তোর বলতো? আগে তো সব সময় তুমি তুমি করতে, এখন এত আপনি আপনি করিস কেন? সাকিরা, আপনি আমার কত বড় সম্পর্কে ভাই লাগেন, তাই সম্মান দেখাতে আপনি বলি। আরহান ভাই শব্দটা শুনেই রক্ত চোখে তাকালো, রাগে গজ গজ করে বলল, এই একদম ভাই বলবি না আমাকে, আমি তোর কোন মায়ের পেটের ভাই রে? মামাতো ভাই মানে বুঝিস, আরেকটা পরামর্শী ভাইয়ের মতো, যাকে বিয়েও করা যায়। আরেকবার ভাই ডাকলে কানের নিচে তবলা বাজাবো বেয়াদ্দপ। আরহান যে নিজের ক্যালারি খরচ করে এত বড় একটা বক্তব্য দিল, তার সবটা সাকিরার মাথার ওপর দিয়ে গেল। সে বোকার মতো প্রশ্ন করল, তাহলে কি ডাকবো? ছোট করে তো ভাই ডেকে আসছি। আরহান শক্ত মুখে বলল, এই যে এই যে, ও গো, হ্যাঁ গো, এসব বলে ডাকবি, তাও ভাই ডাকবি না? তোর মুখের ভাই ডাকে আমার অ্যালার্জি আছে।
ভাই ডেকেও কারো অ্যালার্জি হয়। এই প্রথম শুনলো সাকিরা। সে মুখটা ছোট করে বলল, এসব তো নতুন বউরা ডাকে, আমি তো বউ না। আরহান, তুই বউ? সাকিরা ভ্যাবাচেকা খেয়ে বলল, কার? আরহান, তোর জামাইয়ের। সাকিরা, জামাইটা কে? আরহান, যাকে বিয়ে করবে। সাকিরা ফুস করে একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমার এসব আজগুবি কথা বুঝতে হলে আমাকে আর 20 বছর পার করতে হবে। আরহান মুখ বাঁকিয়ে বলল, গাধি যে তাই। তা শুনে সাকিরা রাগী চোখে তাকালো, ধুম করে বসালো কিল আরহানের বাহুতে। কিল খেয়েও আরহান ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছুটল সাকিরার পিছু পিছু। জামরঙা একটা লেহেঙ্গা উল্টে পাল্টে দেখছে অর্ণব। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু অবন্তিকাকে কিভাবে দেবে সেটা বুঝতে পারছে না। নিজের ইচ্ছেগুলো খুব সহজে বলতে পারে না অর্ণব। ছোট থেকেই সে এমন। মায়ের অভাবের সংসারে নিজের ইচ্ছে প্রকাশের ইচ্ছাই কখনো জাগেনি, তাই এখানে আগের অভ্যাসটা বদলাতে পারছে না অর্ণব। পাশ থেকে অর্ণবকে লক্ষ্য করছিল অবন্তিকা। অর্ণবকে হঠাৎ লেহেঙ্গা কিনতে দেখে তার মনে সন্দেহ জাগে। অবন্তিকা, স্যার এটা কার জন্য নিয়েছেন? আপনার তো বোন নেই তাহলে? হঠাৎ এমন প্রশ্নে অপ্রস্তুত হলো অর্ণব। কিছু না ভেবেই বলল, গার্লফ্রেন্ড। অর্ণবের এমন কথায় চোখ বড় বড় হয়ে গেল অবন্তিকার। সে অর্ণবকে বলল, মানে? অর্ণব বুঝতে পারল নার্ভাসনেসে সে ভুল কথা বলে ফেলেছে, তাই দ্রুত গতিতে বলে উঠল, গার্লফ্রেন্ড তো নেই আমার, এমনি পছন্দ হয়েছে তাই কিনে ফেলেছি। কাকে দেব ভাবছিলাম। এক কাজ করো, তুমি রেখে দাও। অবন্তিকা ভ্যাবাচেকা খেয়ে বলল, আমি কেন নিব? অর্ণব, নাও নাও, সমস্যা কি? এমনিতেও তো কিনতেই, এটাই রেখে দাও। অবন্তিকা মাথা নিচু করে হাসলো, মনে মনে বলল, আমার জন্য কিনেছেন বললেই তো পারেন, পাগল একটা। তারপর চোখ তুলে তাকিয়ে বলল, হুম স্যার। স্যার হিসেবে স্টুডেন্টকে গিফট করতেই পারেন। অবন্তিকার কথা শুনে অর্ণব অসহায় চোখে তাকায়, বিড়বিড় করে বলে, দিতে চাইলাম জামাই হিসেবে, সে নিল স্যার হিসেবে। ধ্যাত, ভাল লাগে না, মেয়েটাকে কিছুই বোঝে না। অবন্তিকা মিটিমিটি হাসতে হাসতে বলল, চলুন যাই। অর্ণব, চলো। ফার্ম হাউসের ওপরের রুম, সেখানে একের পর এক কাজ ভাঙচুরের শব্দ আসলো হঠাৎ। সেই শব্দে ভয় কেঁপে উঠল সানা। প্রায় 7 মাস যাবৎ রুদ্র তার ভাঙচুর করে না। সে অনেকটাই সুস্থ, শুধু মাঝে মধ্যে একটু একটু অস্বাভাবিক আচরণ করে। 1 বছর পর হয়তো এটাও ঠিক হয়ে যাবে। সানা দৌড়ে গেল উপরে। রুদ্র একের পর একটা জিনিস তুলছে আর সেটা এখানে সেখানে ছুঁড়ে মারছে। চোখ দুটো লাল হয়ে আছে। শার্টের সবগুলো বোতাম ছিঁড়ে গেছে। হাত দিয়ে রক্ত ঝরছে। সেই রক্তে সাদা ফ্লোরটা লাল বর্ণ ধারণ করেছে। রুদ্র এক হাতে মাথার চুল খামচে ধরল, চিৎকার করে বলল, সানা, সানা, আমার কষ্ট হচ্ছে ছানা, বুকটা ব্যথা করছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, সানা আমি মরে যাচ্ছি সানা।
ও কেন আসে না সানা? আমি কেন ওকে ভালোবাসলাম সানা? ভালোবাসায় এত কষ্ট কেন সানা? আমাকে এই কষ্ট থেকে বাঁচা সানা, প্লিজ বাঁচা। আমি আজ ওকে দেখেছি ছানা, বিশ্বাস কর। আমি ওকে দেখেছিলাম, কিন্তু পরে আর দেখিনি। আমি কি ভুল দেখেছি ছানা? এত কেন মাথা ব্যথা করছে ছানা? ছানার বুকটা কেঁপে উঠল এমন দৃশ্য দেখে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল রৌদ্রকে। ডুকরে কেঁদে উঠল নিজেও। রৌদ্রের মাথাটা চেপে ধরল নিজের কাঁধের সাথে। রৌদ্র দুহাতে জড়িয়ে ধরল ছানাকে, আর বিড়বিড় করছে, আমার কষ্ট হচ্ছে ছানা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ছানা রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রৌদ্রর প্যান্টের পকেটে হাতুড়ে ওষুধ বের করলো। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে বলল, রৌদ্র ভাই আমি আছি দেখো, আমার দিকে তাকাও রৌদ্র ভাই, ওষুধটা খেয়ে নাও, সব ব্যথা কমে যাবে। কথাটা বলে দুহাতে রৌদ্রের মুখটা ধরে বলে, দেখো রৌদ্র ভাই, আমার দিকে তাকাও, এখানে কেউ নেই, কাউকে দেখোনি তুমি, আমার একটু কষ্ট হচ্ছে না, নাও ওষুধ খাও, হা করো। ছানার কথা শুনে রৌদ্র ভেজা চোখে তাকায়, ঔষধ খেয়ে নেয়। ছানা রৌদ্রকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে উঠতে নিল। তখনই রৌদ্র হাত চেপে ধরে বলল, যাস না প্লিজ, তুই চলে গেলে আমার একা একা লাগে, আবারও মাথা ব্যথা করবে, প্লিজ যাস না। রৌদ্রের কথা শুনে ছানা মুচকি হাসলো। পাশের টেবিল থেকে ফার্স্ট এইড বক্স এনে পা ভাঁজ করে বসলো রৌদ্রর পাশে। হাত বাড়িয়ে রৌদ্রর কাটা হাতটা ধরে পরিষ্কার করে দিতে দিতে বলল, আমি তো আর সারা জীবন থাকতে পারবো না, একদিন না একদিন তো বিয়ে হবেই, তখন তো চলে যেতে হবে আমার। রৌদ্র রক্তিম চোখে তাকালো, ধমকে উঠে বলল, বেশি পেকে গেছিস, বিয়ের স্বাদ জেগেছে, একদম পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কেন বিয়ে টিয়ে হবে না তোর, তুই সব সময় আমার সাথে থাকবি। ছানা কিছু বলল না, শুধু জল জল চোখে হাসলো, বিড়বিড় করে বলল, আমিও সারা জীবন থাকতে চাই। হাতটা ব্যান্ডেজ করা শেষে ছানা উঠতে নিলে দ্রুত জাপটে ধরল ছানার কোমর, পেটে মুখ গুজে ফুঁপিয়ে উঠল হঠাৎ। সেই কান্নার সুরে ছানার চিত্ত কেঁপে উঠল। রৌদ্র ভেজা কণ্ঠে বলল, তুই আমাকে ছেড়ে যাস না ছানা, আমি খুব একা হয়ে যাব, মরে যাব আমি, যাস না প্লিজ। ছানা রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি তো রৌদ্র ভাই, সারা জীবন থাকবো তোমার পাশে, তুমি শুধু একটু আগলে রেখো আমায়, আমি যে অবহেলায় শেষ হয়ে যাচ্ছি। শেষের কথাটা বিড়বিড় করে বলল ছানা। রৌদ্র তার শুনল কিনা বোঝা গেল না। এক সময় চোখ বুজে ঘুমিয়ে পড়ল। রাতের আকাশে চাঁদ উঠেছে, আজ অন্ধ্র চন্দ্রিমা। শপিং মলের ছাদে দাঁড়িয়ে আছে দুজন। ছাদটায় কফির জন্য ছোটোখাটো একটা কফি হাউজের ব্যবস্থা করা হয়েছে। নিচে সবাই কেনাকাটা করছে। ছাদে আসতে চাইছিলাম, সবাই ব্যস্ত দেখে একাই আসছিলাম। তখনই পেছনে আব্রাহাম ডেকে ওঠে, কোথায় যাচ্ছ? অড্রি ফিরে তাকিয়ে বলে, ছাদে যেতে চাইছিলাম একটু। আব্রাহাম বিনা বাক্য ব্যয়ে এগিয়ে আসলো, হাত ধরলো আমার। সেই স্পর্শে কেঁপে উঠলাম আমি। হৃদস্পন্দন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেল। উনি এগিয়ে গেলেন শরীর দিকে,
আমি হাঁটতে হাঁটতে আসলাম তার পিছু পিছু। এই হাত ধরে তো আমি মরতেও রাজি আছি। আমি আর আব্রাহাম পাশাপাশি বসে আছি, দুজনের হাতেই কফি। একটু পর পর উনি ঠোঁট ছোঁয়াচ্ছেন কাপে। তা দেখে আমার গলা শুকিয়ে কাঠ। কেমন একটা অনুভূতি হচ্ছে। ওনার কল আসায় উনি একটু উঠে অন্যদিকে গেলেন। আমি সাবধানী দৃষ্টিতে তাকালাম সেদিকে। মুহূর্তে পাল্টে দিলাম কফির কাপ। ওনার কফিতে চুমুক দিতেই অজানা শিহরণে পায়ের পাতা শিরশির করে উঠল। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। কিছুক্ষণ পর উনি এসে বসলেন আমার পাশে। কফির কাপে চুমুক দিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কফিটা এত মিষ্টি হলো কিভাবে? আমি তো এত চিনি খাই না। আমি ভয়ে শুকনো ঢোক গিললাম। ধরা পড়ে গেলে সর্বনাশ। সব মান ইজ্জতের প্লাস্টিক সার্জারি হয়ে যাবে। গলা খাকারি দিয়ে বললাম, হয়তো ভুলে দিয়ে ফেলেছে। হুট করেই উনি আমার দিকে ঝুঁকলেন। আমি ভয়ে মাথা পিছিয়ে নিলাম কিছুটা। চোখ বড় বড় করে তাকাতেই উনি বললেন, ঠোঁটের স্পর্শ চাইছো জান? বললেই তো পারতে। অবশ্য এতে আমার বউয়ের হক নষ্ট হতো, তাও মানা করতাম না আমি। তোমার জন্য সব কিছুই তো রাজি। আমার গালে ঠোঁট ছুঁয়ে বললেন, সব কিছু। আমি কেঁপে উঠলাম সাথে সাথেই। চোখ বুজে আসছে অচেনা অনুভূতিতে। গা দুলছে যেন, কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার এমন অবস্থা দেখে উনি জোরে হেসে উঠলেন। কফির কাপে ঠোঁট চেপে বললেন, তোমার ঠোঁটের ছোঁয়ায় কফি একটু বেশি মিষ্টি লাগছে। ইটস স্পেশাল। এমন কফি আমি রোজ খেতে চাই। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কফিটা শেষ করো। আমি কাঁপা কাঁপা হাতে কফিটা নিলাম। দু একবার চুমুক দিয়ে আর খেতে পারলাম না। এভাবে এক দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? কিছুক্ষণ পর উনি উঠে দাঁড়িয়ে বললেন, চলো যাওয়া যাক। আমি এবার নিজ থেকেই ওনার হাত ধরলাম। তাতে উনি মুচকি হেসে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে দিলেন। নিচে আসার পর দেখলাম সবাই গাড়িতে বসে আছে। আব্রাহাম হঠাৎ চেঁচিয়ে উঠে বললেন, শিট, ফোনটা ছাদে ফেলে এসেছি। তুমি গাড়িতে বসো, আমি আসছি। উনি ছাদে যাওয়ার পর 5 মিনিট হয়ে যাচ্ছে। সবাই ক্লান্ত হয়ে গাড়িতে বসে আছে, কেউ কথা বলছে না। আমি দাঁড়িয়ে আছি বাইরে, মূলত ওনার জন্য অপেক্ষা করছি। এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো বড় একটা ব্ল্যাক কার। মুহূর্তেই দরজা খুলে বেরিয়ে আসলো কেউ একজন। আমার মুখে রুমাল চেপে ধরলো। আমি চোখ বড় বড় করে তাকাতেই দেখি আব্রাহাম ছুটে আসছেন আমার দিকে। আমি জোরে পা দিয়ে লাথি দিলাম পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। হাই হিলের ব্যথায় সেই লোকটা ছেড়ে দিল আমায়। মুহূর্তেই গাড়ি ছুটে চলে গেল। আমি ঝাপসা চোখে দেখলাম আব্রাহাম আমায় জড়িয়ে ধরলো। গাড়ি থেকে ভেসে আসছে সবার চিৎকার। মুহূর্তেই জ্ঞান হারালাম আমি। নীল ছুটে এলো দ্রির দিকে, তাকিয়ে চিন্তিত স্বরে বলল, আবারও 1.5 বছর পর হামলা হলো ওর ওপর। কে করছে সব? ফারহান ভাই। আব্রাহাম রক্ত লাল চোখে দাঁতে দাঁত চেপে বলল, জানি না, তবে যেদিন জানতে পারবো সেদিন লাস্ট দিন হবে ওই বাসটারটার।
তো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।